আমরা আজকে ক্লাস 10 মানে দশম শ্রেণীর ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করব। তো ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যে চ্যাপ্টারটা আমরা করব, মানে ক্লাস 10 বইয়ের ফার্স্ট চ্যাপ্টার যেটা দেওয়া আছে, সেটার নাম হলো ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। তোমরা তোমাদের যে গণিত প্রভাব বইটা আছে, সেটার 20 নম্বর চ্যাপ্টার, কত নম্বর চ্যাপ্টার? চ্যাপ্টার চ্যাপ্টার 20, ওই চ্যাপ্টারটা যদি দেখো, তাহলে তোমরা এই ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা তোমাদের বইয়ে পেয়ে যাবে। তো আমরা আজকে এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব। আর কিভাবে আমরা ত্রিকোণমিতি কেন পড়ি বা কেন ইউজ করি, বা ত্রিকোণমিতি কি করে করতে হয়। অনেকেরই ত্রিকোণমিতি কঠিন লাগে, তো আমি যতটা পারবো এখানে ত্রিকোণমিতিটাকে সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো এই 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 চ্যাপ্টারটা করানোর পর আমরা কোষে দেখি 20, কোষে দেখি 20, এটা আমরা করব। কারণ কি দেখবে, যে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে দেখবে তিনটে ট্রিগোনোমেট্রির অঙ্ক করতে হয়, ত্রিকোণমিতির কটা অঙ্ক করতে হয় দেখবে, লাস্টে তিনটে করতে হয়, 3 নম্বরে তিনটে করতে হয়। তো তো 3 নম্বরে যে তিনটে অঙ্ক করতে হয়, তার মধ্যে কোনো কোনো বার কি হয়, এই ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা থেকে একটা অঙ্ক তুলে দেয়। এই ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা, এই চ্যাপ্টারটা অনেকেই হয়তো করো না, বাট এই চ্যাপ্টারটা না করলে ওই পরের চ্যাপ্টার গুলো হয়ে যাবে। বাট এই চ্যাপ্টারটা থেকে কি হয়, একটা মানে খুবই সহজ চ্যাপ্টার, মানে এটা এই অধ্যায়টা বলতে গেলে খুবই সোজা। তো এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেক মানে ম্যাক্স টু ম্যাক্স টাইম, মানে ম্যাক্সিমাম একটা করে অঙ্ক থাকেই, প্রত্যেকবার একটা করে অঙ্ক থাকে। তো আমরা আজকে এই ত্রিকোণমিতি কিভাবে কোণ পরিমাপ করব, বা ত্রিকোণমিতির কিভাবে কোণ পরিমাপ করতে হয়, এটা সম্পর্কে আমরা জানবো। তো দেখো, তো প্রথমে আসছি আমি, দেখো যে ত্রিকোণমিতি কেন পড়ি। এই ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণাটা আমরা কেন কাজে লাগাই। তো দেখো, ফার্স্ট যে কথাটা হলো আমার, যে ধরে নাও একটা এক্সাম্পলের সাহায্যে আমি বলি। কি, আমি একটা উদাহরণ নিচ্ছি বা এক্সাম্পল, এটাকে উদাহরণ লিখে দিচ্ছি, বাংলায় লিখছি। কি, ধরে নাও সবাই তো তোমরা ঘুড়ি ওড়াও। এইবার ধরে নাও একটা তোমরা ঘুড়ির মাঠে ঘুড়ি উড়াচ্ছ। তাহলে কি, একজনের কাছে কি থাকবে? লাটাই থাকবে। আর কি করে সে ঘুড়িটা ওড়াচ্ছে, আকাশে ওড়াচ্ছে, তাহলে কি এরকম ভাবে ঘড়িটা ধরে নাও এইখানে উড়ছে। এটা ধরে নাও কাইট, এখানে উড়ছে ঘড়িটা। এটা ধরে নাও সুতো। তাহলে এইটা ধরে নাও, এটা কোথায়, এই জিনিসটা ধরে নাও তুমি মাটিতে আছো। কোথায় আছো? এটা তুমি মানে ধরে নাও এখান থেকে ওড়াচ্ছ। এটা ধরে নাও ছাদ বা কিংবা তুমি কোনো মাঠ থেকে ওড়াচ্ছ। তাহলে কি হবে, দেখো এখানে যে এই যে ঘুড়িটা, এই যে এটা এটা তো তোমার ভূমি, মানে কি এটা তুমি কোথাও একটা জায়গা থেকে ওড়াচ্ছ, মানে এটা তোমার মাটি বা এটা ছাদ, যেখানে তুমি দাঁড়িয়ে আছো। তাহলে এইখান থেকে তোমার কত দূরে ঘুড়িটা উড়ছে, কি করছে, এইখান থেকে কত দূরে তোমার ঘুড়িটা উড়বে, সেটা কি, মানে তুমি কি ধরে নাও অনেকটা হাইটে উড়ছে। এবার কত দূরত্বে, মানে দূরত্বটা মাপার জন্য, দূরত্বটা মাপার জন্য আমরা এখানে তো আমরা স্কেলের ইউজ করতে পারবো না। এখানে আমরা স্কেল নিয়ে, বা ধরে নাও কেউ বলবে যে স্যার আমি ফিতে নিয়ে মেপে দেখবো, তাহলে এইখানে স্কেল বা ফিতে নিয়ে তো মেপে দেখতে পারবে না। তাহলে এইখানে তোমাকে কত দূর পর্যন্ত তুমি উঠবে, বা কি
জিনিস ইউজ করে তুমি এই ঘড়িটাকে টাচ করতে পারবে। এই যে মই বা সিঁড়ি দিয়ে তো তুমি উঠতে পারবে না, সিঁড়ি দিয়ে তো তুমি উঠতে পারবে না, কারণ কি ওখানে কি কিভাবে যাবে? তাহলে এই যে মানে এই ধারণাটাকে ইউজ করার জন্য, মানে এই যে এই হাইটটাকে ইউজ করা, এই মানে হাইটটাকে মাপার জন্য আমরা কি করি, মানে অনেক কিছু, এটা আমি একটা এক্সাম্পলের সাহায্যে বললাম, এছাড়া অনেক কিছু মাপার জন্য আমরা ত্রিকোণমিতি ইউজ করি। তাহলে এই এই হাইটটা মাপার জন্য, মানে তোমাদের যে ধারণাটা তোমরা সহজেই বুঝতে পারবে, এই হাইটটা আমরা কি করে মাপবো, এটা আমরা একমাত্র ত্রিকোণমিতির সাহায্য নিতে পারি। ত্রিকোণমিতির সাহায্য নিলে দেখবে এটা আমার 10 সেকেন্ডে হয়ে যাবে, 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে, এই 10 সেকেন্ডে আমি জিনিসটাকে বার করে নিতে পারি। তাহলে ত্রিকোণমিতিটা মানে এই যে ত্রিকোণমিতিটা আমরা পড়ছি কেন, এটা বোঝা গেছে সবার। এইবার দেখছি যে ত্রিকোণমিতিতে আমরা, মানে ত্রিকোণমিতি কোণ বলতে কোন জিনিসগুলোকে বোঝি। ত্রিকোণমিতি কোণ, এইবার ধরে নাও এইখানে যে দেখো, এটা এটা তো মাটির সাথে একটা অ্যাঙ্গেল করেছে দেখো। এইবার এই যে অ্যাঙ্গেলটা করেছে, এই যে একটা অ্যাঙ্গেল মানে কোণ উৎপন্ন হচ্ছে, এই যে এখানে একটা কি উৎপন্ন হচ্ছে, কোণ উৎপন্ন হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে, কোণ। এই যে কোণটাকে দেখতে পাচ্ছ, এটাকে যদি তুমি নাম দাও ও, এটাকে নাম দাও এ, আর এটাকে বি, দেখো ও, এ ও বি একটা কি তৈরি হয়েছে, এ ও বি একটা কি তৈরি হয়েছে, ত্রিভুজ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে, একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে ত্রিভুজের কটা, মানে ত্রিভুজের কটা কোণ থাকে, তিনটে, একটা, এখানে একটা, আর এখানে একটা। মানে আমি যদি একটু ভালো করে ত্রিভুজটাকে আঁকি, তাহলে কেমন হবে, কেমন দাঁড়ায়? তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, যে এটা আমার ও হয়েছে, এটা এ, আর এটা বি। তাহলে ত্রিভুজের কটা কোণ আছে, তিনটে কোণ আছে। এই তিনটে কোণ, তিনটে কোণ দেখতে পাচ্ছ, ত্রিভুজের কটা কোণ দেখতে পাচ্ছ, তিনটে কোণ। এইবার ধরে নাও ঘড়িটা তোমার এই হাইটে না উড়ে, আমি এখানটাকে একটু ইরেজ করি, দাঁড়াও। যদি ধরে নাও এখানে তোমার ঘড়িটা উড়ছিল, তাহলে সবসময় যে একই হাইটে ঘড়িটা উড়বে তার তো কোনো মানে নেই। ঘড়িটা আরো কি হবে, এর থেকে বেশি দূরত্ব উড়তে পারে। ঘড়িটা কি হলো, এইখান থেকে এর থেকে বেশি দূরত্ব উঠতে পারে, মানে কি, এই যে কোনটা করে রেখেছে, এই কোনটাই যে সবসময় উঠবে তা তো নয়। ধরে নাও ঘড়িটার একটুকু হাইটটা বেড়ে গেল, তখন ঘড়িটা কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে। মানে হাওয়া দিলে তো একটু উপর দিকে উড়ে যায়, তাহলে এখানে চলে আসবে। এরকম ভাবে বিভিন্ন মানে প্রত্যেকটা মানে সিচুয়েশনের সাথে সাথে, মানে প্রত্যেকটা অবস্থার সাথে সাথে তো ঘড়িটার উচ্চতার পরিবর্তন হবে, পরিবর্তন তো হবে। তাহলে দেখো প্রত্যেকবার এই যে কোণটা উৎপন্ন করছে, এই কোণটা কি হচ্ছে আমার, ডিফারেন্ট হচ্ছে, মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই যে কোণগুলোকে পাচ্ছি আমরা, এই কোণগুলোকেই বলা হয় ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিক কোণ। এই যে প্রত্যেকটা হাইটে প্রত্যেক কটা আমরা কোণ পাচ্ছি, এই কোণটাকে কি বলা হয়, ত্রিকোণমিতিক কোণ। তাহলে এই যে ত্রিকোণমিতি পড়ছি, এর ইংরেজি নামটা কি, ট্রিগনমেট্রি। ইংরেজিতে একে কি বলা হয়, ট্রিগনমেট্রি। তাহলে এই ট্রিগনোমেট্রি কথাটা কোথা থেকে এসেছে, এটার মধ্যেই দেখো লুকিয়ে আছে সবকিছু। এই ট্রিগনোমেট্রি কথাটা কোথা থেকে এসেছে, তাহলে এই ট্রিগনমেট্রি,
তাহলে কি, এই ট্রি কথাটার শব্দের অর্থ হলো, ট্রি শব্দের অর্থ হলো, যার গ্রিক অর্থ, মানে এটা একটা গ্রিক শব্দ। এই শব্দটা কি শব্দ? একটা গ্রিক শব্দ। কোনটা গ্রিক শব্দ? এই নিচেরটা, মানে এই ট্রিটা একটা গ্রিক শব্দ। এই গ্রিকে ট্রিকে বলা হয়, মানে এটাকে গ্রিক, গ্রিক ভাষায় কি বলা হয়? ট্রিকে তিন। গণকে কি বলা হয়? গণ মানে হলো কোণ। আর মেট্রন, মেট্রন এর অর্থ কি? পরিমাপ করা। তাহলে ত্রিকোণমিতিতে আমরা কি করি? বেসিক্যালি তিনটে কোণ নিয়ে এই কোণের সম্পর্কে আমরা কি করি? পরিমাপ করি। কি করি আমরা? তিনটে কোণ আছে আমার, তাহলে ত্রিকোণমিতিতে কি, মানে একটা আমার ত্রিভুজ, কার তিনটে কোণ থাকে? ত্রিভুজের তিনটে কোণ থাকে। তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, এই যে ত্রিভুজ থেকে আমরা কি করি? এই তিনটে কোণ নিয়ে আমরা যে পরিমাপগুলো করি, সেটাই আমরা ট্রিগনোমেট্রি সম্পর্কে আলোচনা করি। এইবার দেখো যে আমি এখানে একটা ঘড়ি নিয়েছি, এই ঘড়িটা নিয়েছি কেন? তাহলে আমরা এখানে ঋণাত্মক কোণ বলতে কি বুঝি, আর ধনাত্মক কোণ কখন সৃষ্টি হয়, সেটা সম্পর্কে আমরা বুঝবো। কি বুঝবো? যে ঋণাত্মক কোণ কখন সৃষ্টি হয়, আর ধনাত্মক কোণ কখন সৃষ্টি হয়। এবার কি শিখবো আমরা? ঋণাত্মক কোণ, আর একটা কি শিখবো? ধনাত্মক কোণ। ঋণাত্মক কোণ আর ধনাত্মক কোণ বলতে আমরা কি বুঝি? ধরে নাও, যদি এ, ধরে নাও এটা একটা কোণ। যদি আমি, ঘড়িটা আমার কোন দিক থেকে ঘুরে, এই যে ঘড়িটা, এবার ঘড়িটার দিকে তাকাও। ঘড়িটা কি হয় দেখো, আমার কোন দিক থেকে ঘরে, 12টার পর কি বাজে ঘড়িতে? একটা। একটার পর কটা বাজে? দুটো। দুটোর পর কটা বাজে? তিনটে। তিনটের পর কত হয়? চারটে। চারটেরটা পাঁচটে। তাহলে দেখো ঘড়ি কেমন ভাবে ঘোরে, জাস্ট এরকম ভাবে ঘোরে। তাহলে ঘড়ি যেদিকে ঘুরে, সেদিকে, সেই দিকটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় ঘড়ির কাঁটার দিকে। মানে ঘড়ি যেমন ভাবে ঘোরে, সেই দিক থেকে যদি আমরা পরিমাপটাকে করি, তাহলে সেটাকে বলা হয় ঘড়ির কাঁটার দিকে। কি বলা হয়? ঘড়ির কাঁটার দিকে। আর যদি পরিমাপটি ঘড়ি যেদিকে ঘোরে, তার উল্টো দিক থেকে করি। উল্টো দিক থেকে মানে কি? ঘড়ি যে সাইড থেকে ঘুরছে, তার উল্টো দিক মানে কি? এইটা উল্টো দিক, এই দিকটা উল্টো দিক। এই দিকে যদি অ্যারোটা থাকে, আমার ঘড়ির কাঁটার দিকে যদি অ্যারোটা থাকে, তাহলে কি বলবো? এটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। আর তার বিপরীত দিকে যদি অ্যারোটা চলে যায়, তাহলে এটা কি বলবো আমি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে। কি বলবো আমি? কোন দিকে হচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে। তাহলে এইবার এই যে ঘড়ির কাঁটার দিকে, এটাকে ইংরেজিতে বলা হয় ক্লকওয়াইজ। মানে কি? ক্লকওয়াইজ মানে কি? ঘড়ি যেমন ভাবে ঘুরছে, সেরকম ভাবে যদি আমি পরিমাপ করি, তাকে বলা হয় ক্লকওয়াইজ। আর এটা কি, ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। কি বলা হয়? অ্যান্টি ক্লকওয়াইজ। একটাকে বলা হয় ক্লকওয়াইজ, আর একটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে দেখো এই যে কোনটা আছে, এইটাকে আমি কোন দিক থেকে পরিমাপ করতে পারি? এটাকে আমি এদিক থেকেও পরিমাপ করতে পারি, আর এটাকে আমি এদিক থেকেও পরিমাপ করতে পারি। পারি তো? তাহলে দেখো, যদি আমরা এই দিক থেকে নিই, যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিই, তাহলে সেটাকে বলা হয়, তাহলে তখন কি কোণ সৃষ্টি হয়? যদি, মানে জিনিসটাকে আমরা, পরিমাপটাকে ঘড়ির কাঁটার দিকে নিই, তাহলে কি সৃষ্টি হবে? ঘড়ির কাঁটার দিকে যদি আমরা নিই, তাহলে যে কোণটা সৃষ্টি হবে তাকে বলছে ধনাত্মক কোণ। এই পরিমাপটাকে যদি আমি ঘড়ির কাঁটার দিকে নিই, এই বিপরীত দিকে, এটা কোন দিকে নিচ্ছি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিই, তাহলে কি হবে? যে এই যে কোণটা সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি বলবো? ধনাত্মক কোণ। তাকে আমরা কি বলবো? ধনাত্মক কোণ। আর ধরে নাও, যদি ধরে নাও এটা আমার বেস লাইন, আর এই কোণটাকে যদি আমরা
ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিই, এই ঘড়ির কাঁটার দিকে নিই, এটাকে কোন দিকে নিচ্ছি? ঘড়ির কাঁটার দিকে। দেখো এই যে এটা কোন দিকে ঘুরছে, দেখো ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে মানে এরকম হবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে উল্টো দিকে যাবে, তাই তো? এবার ঘড়ির কাঁটার দিকে যেমন হচ্ছে দেখো, এটা দেখো ঘড়ির কাঁটার উল্টো দিকে হচ্ছে, তাহলে উল্টো দিকে এই মানে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, সরি, এটা কি হচ্ছে? ঘড়ির কাঁটা, এটা কি হচ্ছে? ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি হয়, তাহলে যে কোণটা পায় তখন তাকে বলা হয় ঋণাত্মক কোণ। তখন তাকে আমরা কি বলবো? ঋণাত্মক কোণ বলবো। তখন আমি তাকে কি কোণ বলবো? ঋণাত্মক। তাহলে একটা ঘড়ির কাঁটার দিকে যদি হয়, দিকে যদি আমরা কোণটা পরিমাপ করি, তখন আমার কি কোণ তৈরি হয়? ঋণাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা কোণটাকে পরিমাপ করি, তাহলে তখন আমার কি কোণ হয়? ধনাত্মক কোণ। তাহলে এইটা ধরে নাও, যদি এইখানে আমার থিটা কোণ উৎপন্ন হয়, তাহলে এটাকে আমরা কি দিয়ে লিখি? প্লাস থিটা ডিগ্রি কোণ উৎপন্ন আমার হয়েছে। মানে এটা আমার কি কোণ? ধনাত্মক কোণ বা পজিটিভ কোণ। ধনাত্মক কোণ বা এটাকে আমরা কি বলতে পারি? পজিটিভ অ্যাঙ্গেল সম্পর্ক বলতে পারি, পজিটিভ অ্যাঙ্গেল বলতে পারি। আর এইটাকে কি করতে পারি? ধরে নাও এখানে যদি আলফা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এটার পরিমাপটা কত হবে? মেজারমেন্টটা কত হবে? -α ডিগ্রি। তাহলে এটাকে কি বলতে পারি আমি? ঋণাত্মক কোণ, কোণ। বা এটাকে কি বলতে পারি? নেগেটিভ অ্যাঙ্গেল। এটা কি করতে পারি? ঋণাত্মক কোণ, বা এটাকে আমরা কি বলতে পারি? নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ সম্পর্কে সবাই বুঝতে পেরে গেছে। মানে এই জিনিসটা ধারণা থাকা দরকার। দেখো ত্রিকোণমিতি পড়ছি মানে আমি তোমাকে ডাইরেক্ট কিছুগুলো অঙ্ক করে দিলাম, এই জিনিসটা নয়। আমি প্রত্যেকটা জিনিসের যদি ধারণা ঠিক করে নিই, তাহলে যে পরবর্তী নেক্সট ক্লাসগুলোতে আমি যাব, ধরে নাও ত্রিকোণমিতি তো এই ক্লাস 10-এ জাস্ট শুরু হয়েছে, জাস্ট কি হয়েছে? শুরু হয়েছে। এরপর 11-এ যখন উঠবে, যারা সায়েন্স নিয়ে পড়বে, তাদের ক্ষেত্রে ত্রিকোণমিতিতে আরো অনেক কিছু জিনিস আছে। এইটা এই এই ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণের ধারণা ওখানে তখন আরো বেশি করে কাজে লাগে। তাহলে এখন তোমরা যদি একটু জেনে যাও, তখন যদি আবার 11-এ গিয়ে যখন পড়বে, তখন তোমাদের কাছে জিনিসটা বোধগম্য হয়ে যাবে বা সোজা হয়ে যাবে। তাই একটু বলে দিলাম এটা। এইবার নেক্সট যে জিনিসটাতে আসছি, যে ত্রিকোণমিতিক কোণ আমরা কিভাবে পরিমাপ করি, ত্রিকোণমিতিক কোণ আমরা কিভাবে পরিমাপ করি, সেই জিনিসটা আমাদের জানা দরকার। ত্রিকোণমিতিক কোণ আমরা কিভাবে পরিমাপ করব, এই জিনিসটা আমাদের জানা দরকার। তো আমরা এই জিনিসটা জানতে গেলে কি করতে হবে আমাদেরকে? দেখো, ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করার জন্য আমাদের কাছে দুটো পদ্ধতি আছে। এই যে ত্রিকোণমিতি আমরা যে কোণ পরিমাপ করি, ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করার জন্য আমাদের কাছে কি আছে? দুটো পদ্ধতি আছে। কি কি সেই দুটো পদ্ধতি? কি কি সেই দুটো পদ্ধতি? তো বলছে যে ফার্স্ট পদ্ধতিটার নাম হলো, ফার্স্ট পদ্ধতির কি নাম? একটাকে বলছে ষষ্ঠিক পদ্ধতি, আর একটাকে বলছে বৃত্তীয় পদ্ধতি। তো একটাকে কি কি বলছে? ষষ্ঠিক পদ্ধতি। একটাকে আমরা কি বলবো? একটাকে আমরা বলবো ষষ্ঠিক পদ্ধতি। আর আরেকটাকে কি বলবো আমরা? বৃত্তীয় পদ্ধতি। একটাকে আমরা কি বলবো? ষষ্ঠিক পদ্ধতি। আর আরেকটাকে কি বলবো আমরা? বৃত্তীয় পদ্ধতি। তাহলে ত্রিকোণমিতি কোণ যে পরিমাপ করছি,
এই যে ত্রিকোণমিতির কোণটাকে যে আমরা পরিমাপ করছি, এটাকে আমরা কটা পদ্ধতির সাহায্যে করি? দুটো পদ্ধতি। একটা পদ্ধতিকে কি বলা হয়? ষষ্ঠিক পদ্ধতি। আর একটা পদ্ধতিকে কি বলা হয়? বৃত্তীয় পদ্ধতি। আর একটা পদ্ধতিকে কি বলা হয়? একটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, আর একটা পদ্ধতিকে কি বলা হয়? বৃত্তীয় পদ্ধতি। এইবার এই ষষ্ঠিক পদ্ধতি কি বা বৃত্তীয় পদ্ধতি কি, এটা বলতে কি বোঝো? এই ষষ্ঠিক পদ্ধতি কি বা বৃত্তীয় পদ্ধতি কি, এই জিনিসটা বলতে কি বোঝো? এবার ধরে নাও, সমকোণ সম্পর্কে সবারই আইডিয়া আছে। আমরা প্রথমে ষষ্ঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করছি, তারপরে কি করবো? বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। তো সবাই জানো যে সমকোণ কি জিনিস। একটা সরলরেখার ওপর আরেকটা সরলরেখা যদি লম্বভাবে দণ্ডায়মান হয়, মানে কি? একটা সরলরেখার ওপর আরেকটা সরলরেখা কি লম্বভাবে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়, তাকে সবাই জানো যে এই কোণটাকে কি কোণ বলে? 90 ডিগ্রি কোণ। বা একে আরেকটু ভালো ভাষায় কি বলে? এক সমকোণ। একে কি বলে? একটু ষষ্ঠিক পদ্ধতি। এই মানে দুটো, একটা সরলরেখা যদি আর একটা সরলরেখার ওপর দণ্ডায়মান হয়, লম্বভাবে দাঁড়ায়, তাহলে যে একটা তো কোণ তৈরি হবে। এই কোণটাকে সবাই জানো, যে ক্লাস 5 6 থেকে পড়ছো, এই কোণটাকে বলা হয় 90 ডিগ্রি বা এক সমকোণ। এইবার কি করা হয়? এই যে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কি করি, এই যে এক সমকোণকে আমরা কি করি? 90টি সমান ভাগে বিভক্ত করি। যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে, এই যে সমকোণটাকে যদি আমরা 90টি সমান ভাগে বিভক্ত করি, কি করছি আমরা? 90টি সমান ভাগে বিভক্ত। যদি আমরা 90টি সমান ভাগে বিভক্ত করি, তাহলে আমরা কি পাবো? তাহলে এক একটা ভাগের পরিমাপ কত করে পাবো? ধরে নাও এইখানে কতগুলো আছে? 90খানা ভাগ আছে। কেমন আছে? ধরে নাও এরকম ভাবে 90খানা ভাগ থাকতে পারে। আমি দেখাচ্ছি, দাঁড়াও। 90খানা ভাগ করা সম্ভব না। এরকম এরকম করে 90খানা তুমি ভাগ করতে পারো অ্যাঙ্গেলটা। তো আমি 90খানা ভাগ এখানে করা সম্ভব নয়। যদি 90খানা ভাগ হয়, তাহলে এক একটা ভাগের পরিমাপ কত করে হবে? যদি 90টি সমান ভাগে ভাগ করো, তাহলে একটি ভাগের পরিমাপ কত হবে? একটি ভাগের পরিমাপ কত হবে? 1 ডিগ্রি। যদি 90খানা তুমি সমান ভাগে বিভক্ত করো, তার জন্য 90খানা যদি সমান ভাগে বিভক্ত করো, তাহলে প্রত্যেকটা ভাগের পরিমাণ কত হবে? 1 ডিগ্রি করে। আবার 1 ডিগ্রিকে কি করছো? 60টি সমান ভাগে বিভক্ত করছো। এইবার যে 1 ডিগ্রি আছে, 1 ডিগ্রির যে কোণটা পাচ্ছ, ধরে নাও এই কোণটা তোমার যদি 1 ডিগ্রি হয়, আঁকা সম্ভব না 1 ডিগ্রি কোণ, 1 ডিগ্রি যদি হয়, এর পরিমাপটা যদি 1 ডিগ্রি হয়, একে তুমি কি করছো? আবার 60টি ভাগে বিভক্ত করছো। কি করছো? 60টি ভাগে কি করছো? বিভক্ত করছো। এই যে যদি 60টা ভাগে বিভক্ত করো, তাহলে এক একটি ভাগের, একটি ভাগের, একটি ভাগের পরিমাপ কত হবে? বলছে যে একটি ভাগের পরিমাপ হবে 1 মিনিট। একটি ভাগের পরিমাপ কত হবে? 1 মিনিট করে দাঁড়াবে। মানে টোটাল 1 ডিগ্রিকে কত বলতে পারো? একটি ভাগের পরিমাপ কত হবে? 1 মিনিট। মিনিটের চিহ্নটা আমরা একটা মাথায় ড্যাশ দিয়ে লিখি। তাহলে একটি ভাগের পরিমাপ কত হবে? 1 মিনিট। আর বলছে এই যে 1 মিনিটকে যদি আমি আরো 60টা ভাগে বিভক্ত করি, তাহলে ঘড়িতে সবাই জানো যে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে যদি আবার, যদি আমি 1 মিনিটকে ভাগ করি, তাহলে একটি, একটি ভাগের পরিমাপ কত হবে? 1 সেকেন্ড। সেকেন্ডকে আমরা কি দুটো দিয়ে লিখি। তাহলে দাঁড়ালো কি? 1 ডিগ্রি সমান কত? 60 মিনিট। আর 1 মিনিট সমান কত? এটা সবাই জানো যে 60 সেকেন্ড। এটা তোমার কাছে কখন? তাহলে আর এক সমকোণ সমান কত? এক সমকোণ সমান কত? 90 ডিগ্রি। এক সমকোণ সমান কত? 90 ডিগ্রি।
তাহলে এই যে প্রসেসটা ইউজ করে যে আমরা কোণগুলো পরিমাপ করি, মানে যেখানে আমার ডিগ্রি, মিনিট, সেকেন্ড যেগুলো থাকবে, তো এই প্রসেসটাকে বলছে কি আমার ষষ্ঠিক পদ্ধতি, যেখানে আমার ডিগ্রি, মিনিট আর সেকেন্ড এই তিনটে জিনিস ইনভলভ থাকবে, এই তিনটে জিনিস মানে থাকবে, সেই পদ্ধতিটিকে আমরা কি বলি? ষষ্ঠিক পদ্ধতি। তাহলে এই পদ্ধতি যেখানে কি থাকবে, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমার কি থাকবে? ডিগ্রি থাকতে হবে, আর কি থাকবে? মিনিট থাকবে, আর কি থাকবে? সেকেন্ড থাকবে। তাহলে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডের সাহায্যে যে কোণগুলোর আমরা পরিমাপ করি ত্রিকোণমিতিতে, সেই পদ্ধতিকে কি বলা হয়? তাহলে ষষ্ঠিক পদ্ধতি। তাহলে ডিগ্রি, মিনিট এইগুলো নিয়ে যে আমরা কোণ পরিমাপটা করি, তাহলে সেই পদ্ধতিটিকে আমরা কি বলি? ষষ্ঠিক পদ্ধতি। ধরে নাও একটা কোণ আছে, এই কোণ, ধরে নাও এই কোণটার পরিমাপ কত পেলে তুমি? 45 ডিগ্রি, এই 46 ডিগ্রি 27 মিনিট 20 সেকেন্ড। তাহলে এই যে পরিমাপটা পাচ্ছ, এই যে এই পরিমাপটা পাচ্ছ, তাহলে এই পরিমাপটা তুমি কত পেলে? 46 ডিগ্রি 27 মিনিট 20 সেকেন্ড। এই যে পরিমাপটা পাচ্ছ, এই পদ্ধতি কোন পদ্ধতিতে পাচ্ছ? এটা তুমি ষষ্ঠিক পদ্ধতিতে পাচ্ছ। কোন পদ্ধতিতে পাচ্ছ? ষষ্ঠিক পদ্ধতিতে পাচ্ছ। তাহলে এই যে পরিমাপটা পাচ্ছ, এই পরিমাপটা কোন পদ্ধতিতে পাচ্ছ? ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে আমরা কি সবসময় কোনগুলো ষষ্ঠিক পদ্ধতিতে মাপি? না, বলছে যে সবসময় আমরা কোনগুলো ষষ্ঠিক পদ্ধতিতে মাপি না। এর থেকে আরো একটু উন্নত মানের একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে কি বলা হয় আমাকে? বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি ছাড়াও আমরা আর কোন পদ্ধতিতে মাপি আমরা? বৃত্তীয় পদ্ধতি। এইবার আমরা ষষ্ঠিক পদ্ধতিটা সম্পর্কে জানলাম। এইবার আমরা কি করব, যে বৃত্তীয় পদ্ধতিটা কি, এটা সম্পর্কে আমরা জানবো। ষষ্ঠিক পদ্ধতিটা জানলাম, এবার আমরা কি জানবো? বৃত্তীয় পদ্ধতিটা কি, এটা সম্পর্কে আমরা জানবো। এবার দেখো, আমরা কি সম্পর্কে জানবো? বৃত্তীয় পদ্ধতি। তাহলে বৃত্তীয় পদ্ধতি জানতে গেলে আমার বৃত্ত সম্পর্কে জানতে হবে। বৃত্তীয় পদ্ধতি যদি আমরা জানতে চাই, তাহলে আমাকে কি সম্পর্কে জানতে হবে? আমাকে বৃত্ত সম্পর্কে জানতে হবে। তাহলে বৃত্তের, ধরে নাও এটাকে কি বলে? কেন্দ্র। এটাকে যদি কেন্দ্র বলে, এইটাকে যদি আমি বলি, তাহলে এটাকে কি বলে? বৃত্তের কি বলে? ব্যাসার্ধ। এটা কি বলে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। আর এই যে আরেকটা, যদি এর মানে সাহায্যে আমি আরেকটা ব্যাসার্ধ টানি, আমি যদি এটাকে করে আরেকটা ব্যাসার্ধ টানি, তাহলে এই যে এইখানে যে জিনিসটা তৈরি হয়েছে, দেখো এইটুকু যে জিনিসটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় বৃত্তচাপ। এটাকে কি বলে? বৃত্তচাপ। আর তাহলে বৃত্তচাপ, মানে বৃত্তচাপ কাকে বলে? যদি বৃত্ত থেকে একটা ছোট্ট অংশ আমরা যদি কেটে নিই, তাহলে যে অংশটা পাই, সেটাকে আমরা বৃত্তচাপ বলবো। তাহলে বৃত্তচাপ কাটার জন্য আমাকে কার সাহায্য নিতে হবে? ধরে নাও একটা কি আছে, মানে একটা কুমড়ো আছে। কুমড়ো থেকে যখন এরকম ভাবে আর এরকম ভাবে অর্ধেকটা অংশ কেটে নেয়, এটা কি আমার কুমড়ো? তাহলে কি করে দেখবে? চাকু দিয়ে একটা অংশ চালাই আর একটা অংশ চালাই, যদি একটা অংশ তুমি বার করে নাও, মানে এরকম টাইপের একটা অংশ যদি তুমি বার করে নাও, তাহলে এই যে অংশটা পাচ্ছ, এটাকে কি বলা হয়? বৃত্ত চাপ। এই যে অংশটা পাচ্ছ, এটাকে কি বলা হয়? বৃত্ত চাপ। তাহলে দেখো, আমরা বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে ইউজ করি। তাহলে বৃত্তীয় পদ্ধতি প্রথমে আমি সংজ্ঞাটা লিখছি, তারপরে বুঝিয়ে দিচ্ছি।
তাহলে বৃত্তীয় পদ্ধতির সংজ্ঞা কি? বলছে একটি বৃত্তের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধের দৈর্ঘ্যের একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের যদি তুমি বৃত্তচাপ কাটো, ব্যাসার্ধের যে দৈর্ঘ্যটা আছে সেই ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের যদি তুমি বৃত্তচাপ কাটো, ব্যাসার্ধের যা দৈর্ঘ্য আছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যে যদি তুমি সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি কাটো, তাহলে ওই বৃত্তের মানে এই যে সমান দৈর্ঘ্য, ধরে নাও এটা তোমার ব্যাসার্ধ, এটার যা দৈর্ঘ্য, আর এই যে বৃত্তচাপটা তুমি কাটছো, এখানে বৃত্তের সমান দৈর্ঘ্যের নয়, ধরে নাও এটা তোমার ব্যাসার্ধ, এটা তোমার ব্যাসার্ধ, আর এর একটা সমান দৈর্ঘ্য মানে এই যে পরিমাপটা তাকে তুমি এই এরকম ভাবে নিতে পারো। তাহলে এর সমান দৈর্ঘ্যের যদি তুমি একটা বৃত্তচাপ কাটো, তাহলে দেখো যে এইখানে যে সম্মুখ কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে বৃত্তের এটা তো কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে কি বলছে, ওই বৃত্তের কেন্দ্রে কি বলছে, ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে, কি, যে সম্মুখ কোণ উৎপন্ন করে, তার যে পরিমাপটা করছে, এই যে সম্মুখ কোণ উৎপন্ন করছে, এই যে পরিমাপটা করছো তাকে বলা হয় কি, এক রেডিয়ান। একে কি বলা হয়, এক রেডিয়ান। এই রেডিয়ানকে কি মাথায় সি দিয়ে লিখা হয়। আমরা ডিগ্রিকে যখন মাথায় ডি দিয়ে টুকলি দিয়ে রেখে একটা, সেরকম এর মাথায় কি লেখা হয় উৎপন্ন করে, তাকে কি বলা হয়, এক রেডিয়ান বলা হয়। তাকে কি বলা হয়, এক, তাকে এক রেডিয়ান বলে। তাকে আমরা কি বলবো, এক রেডিয়ান বলি। তাহলে যে কোনো একটি বৃত্তের পরিধি বা ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা কি হবে, তাহলে ধ্রুবক হবে। দেখো, পরিধিটাকেও আমরা একটা এককের সাহায্যে মাপি, মানে এর ইউনিট কি, ধরলাম মিটার বা সেন্টিমিটার, আর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা মিটার সেন্টিমিটার। তাহলে বৃত্তের পরিধি যদি করি, এটাকে যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, দৈর্ঘ্য দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো, বৃত্তের পরিধিটাকে ব্যাসার্ধ দিয়ে দেবো, ধরো বৃত্তের পরিধিটা 20 মিটার, আর ব্যাসার্ধেরটাও ধরো না ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 মিটার, তাহলে কত পাবো এখানে 2। দেখো এই যে অনুপাতটা, এটা একটা নাম্বার, আর নাম্বার মানে কি জিনিস আমার, ধ্রুবক বা কনস্ট্যান্ট। নাম্বার মানে কি, ধ্রুবক বা এটাকে ইংরেজিতে কি বলা হয়, কনস্ট্যান্ট। এটা অনুপাত সমানুপাতে তো আমরা জানি এটা সম্পর্কে। তাহলে এটাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে জেনে গেছো, আর ষষ্ঠিক পদ্ধতি সম্পর্কে জেনে গেছো। কি কি সম্পর্কে জানলে, একটা বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে জানলে, আর একটা কি সম্পর্কে জানলে, ষষ্ঠিক পদ্ধতি সম্পর্কে জানলে। তাহলে আমরা জানলাম কি, এক নম্বরে বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে জানলাম, আর একটা কি সম্পর্কে জানলাম, ষষ্ঠিক পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। এই পদ্ধতিকে বলা হয় সেক্সা গেসিমেল সিস্টেম। এটাকে বলা হয় সেক্সা গেসিমেল সিস্টেম, ইংরেজিতে বলা হয়, আর এটাকে বলা হয় সার্কুলার সিস্টেম। একটাকে কি বলা হয়, সেক্সা গেসিমেল সিস্টেম, আর একটাকে বলা হয় কি, সার্কুলার সিস্টেম।
তাহলে এই যে বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে জানলে আর সৌষ্ঠিক পদ্ধতি সম্পর্কে জানলে, এদের মধ্যে কি কোনো রিলেশন বা সম্পর্ক আছে? বৃত্তীয় পদ্ধতি এবং সৌষ্ঠিক পদ্ধতির কি কোনো রিলেশন বা সম্পর্ক আছে? কোনো সম্পর্ক আছে? বৃত্তীয় পদ্ধতি আর সৌষ্ঠিক পদ্ধতির কি কোনো সম্পর্ক বা কোনো রিলেশন আছে? হ্যাঁ, উত্তরটা হবে না। আমরা কি করতে পারি, যে কোনো একটা কোণকে বৃত্তীয় পদ্ধতি থেকে, মানে কোণের পরিমাপটাকে বৃত্তীয় পদ্ধতি থেকে সৌষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যেতে পারি। আর সৌষ্ঠিক পদ্ধতি থেকে আমরা কি করতে পারি, বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করতে পারি। অ্যাকচুয়াল চ্যাপ্টারটাই ম্যাক্স টু ম্যাক্স জিনিস, মানে বেশিরভাগ জিনিসই আমরা বৃত্তীয় পদ্ধতি থেকে, এখানে যে একটা মানে চ্যাপ্টারটার যে অঙ্কগুলো আছে অনেকগুলো অঙ্ক আমরা বৃত্তীয় থেকে সৌষ্ঠিক পদ্ধতির সাহায্যে করব, আবার সৌষ্ঠিক থেকে আমরা কি করব, বৃত্তীয় পদ্ধতির সাহায্যে করব। তাহলে এদের রিলেশনটা কি? এই রিলেশনটা দেখো, অনেকে হয়তো বলে দেয় যে 1 রেডিয়ান সমান, এই পাই রেডিয়ান সমান 2 সমকোণ। দেখো, পাই রেডিয়ান মানে কি, দ্বিতীয় পদ্ধতি আমরা মাপছি। আর সমকোণ যখন কথাটা আসছে, বা এটাকে আমি বলছি 2 সমকোণ না লিখে, আমি যদি ডিগ্রি মিনিটে তোমাকে যেটা ষষ্ঠী বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে বললাম, এই ষষ্ঠিক পদ্ধতি, এটাকে লিখছি 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান সমান যদি আমি 180 ডিগ্রি লিখি, তাহলে এইটা আমি বৃত্তীয় পদ্ধতিতে লিখছি আর এটা আমার ষষ্ঠিক পদ্ধতিতে লিখছি। তাহলে একটা কি লিখছি আমরা, বৃত্তীয় পদ্ধতিতে লিখছি, আর একটা আমরা ষষ্ঠিক পদ্ধতির সাহায্যে লিখছি। এইবার পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি কেন হয়, এটা অনেক স্যারে বলে দেয় যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি হয়। আমি দেখো, এখানে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি কেন হয়, এটা আমি একটু প্রুভ করে দেখাচ্ছি। পাই রেডিয়ান সমান কেন কেন 180 ডিগ্রি হয়, এটাকে আমি কি করছি, প্রুভ করছি। আমরা শিখবো যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি কেন হয়। আমরা একটু জানবো আজকে যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি কেন হয়। ধরে নাও, আমরা কি করব যে, আমরা এখানে কি করার চেষ্টা করছি, যে বৃত্তীয় পদ্ধতি আর এবং ষষ্ঠিক পদ্ধতি সম্পর্কে, ষষ্ঠিক পদ্ধতি সম্পর্কে কি, মানে ষষ্ঠিক বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতির মধ্যে কি, ষষ্ঠিক পদ্ধতির সম্পর্ক, বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতির কি সম্পর্ক, সেটা আমরা জানার চেষ্টা করছি। ধরে নাও, এটার জন্য আমাকে কি করতে হবে, একটা বৃত্ত নিতে হবে। তো বৃত্ত নিয়ে নাও, নিতে হবে তখন নিয়ে নাও। তাহলে আমি একটা বৃত্ত নিলাম। এইবার কি করলাম, এইবার 1 রেডিয়ান কোনটাকে বলে, ধরে নাও এটা আমি একটা ব্যাসার্ধ, এটাকে আমি আর দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিলাম। মানে ব্যাসার্ধটা কত নিলাম, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আর। এইবার যদি আমাকে 1 রেডিয়ান করতে হয়, তাহলে এই সাইডেও আমাকে একটা কি করতে হবে, আর দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ কাটতে হবে। কি করতে হবে, আর দৈর্ঘ্যের আমাকে কি করতে হবে, বৃত্তচাপ কাটতে হবে। তাহলে আমি একটা কি করলাম, আর দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ কেটে নিলাম। তাহলে এই যে কোণটা উৎপন্ন হবে, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এটাকে কত বলতে পারবে, 1 রেডিয়ান। কারণ এটাই তো 1 রেডিয়ানের সংজ্ঞা। আমার বৃত্তীয় পদ্ধতির সংজ্ঞাটা কি, 1 রেডিয়ানের সংজ্ঞা কি, যদি একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সেম দৈর্ঘ্যের যদি তুমি একটা বৃত্তচাপ অঙ্কন করো বা বৃত্তচাপ কাটো, তাহলে বৃত্তের কেন্দ্রেও, মানে এটা কেন্দ্রটাকে ও নাম দাও, সম্মুখ যে বৃত্তের কেন্দ্র, কেন্দ্রের সাথে যে সম্মুখ কোণ উৎপন্ন হয়, তাকে কি বলা হয়, 1 রেডিয়ান। তাকে কি বলে, তাহলে এই যে 1 রেডিয়ান কাকে বলছি, এ যদি এটার নাম দিই, ও যদি কেন্দ্রটার নাম হয়, আর এটার নাম যদি বি হয়, তাহলে এ ও বি এর যে পরিমাপটা হচ্ছে, এটাকে আমরা কি বলি, 1 রেডিয়ান। এই ও এ বির যে পরিমাপটা হচ্ছে,
তাকে আমরা কি বলি? 1 রেডিয়ান। তাহলে এইখানে আমি কি ধরে নিয়েছিলাম? ও এর যেটা দৈর্ঘ্য, সেটাকে আমি কি ধরে নিয়েছিলাম? আর। আর একক ধরে নাও। মানে কি আর একক, মানে এটা কি পাচ্ছি আমি? ব্যাসার্ধের দৈর্ঘ্য। এটা কি পেলাম আমি? ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম। আর এটাই কি, এটাই আমার কি এবি বৃত্তচাপ, যে এবি যে বৃত্তচাপটা উৎপন্ন হচ্ছে, এই বৃত্তচাপ এবির দৈর্ঘ্য কত? বৃত্তচাপ এবির দৈর্ঘ্য কত? আর একক। এটা তো আমি আর একক ধরে নিয়েছি। তাহলে রেডিয়ান করে সংজ্ঞা অনুযায়ী কি হবে? এ ও বিটা কত হবে? 1 রেডিয়ান। 1 রেডিয়ান হয়ে যাবে। এইবার কি, এই যে ধরে নাও, এবার একটা বৃত্তকে যদি আমরা এরকম করে ভাগ করি, তাহলে দেখো, এইখানে একটা সমকোণ উৎপন্ন হয়, এইখানে একটা সমকোণ উৎপন্ন হয়, এইখানে একটা সমকোণ উৎপন্ন হয়, এইখানে একটা সমকোণ উৎপন্ন হয়। তাহলে বৃত্তের, মানে বৃত্তের কেন্দ্রে কেন্দ্রস্থ কোণ কত, মানে টোটাল কোণ কত উৎপন্ন হয়? তাহলে বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের মান কত, মানে বৃত্ত যদি একটা কোণ তৈরি করে, এই কেন্দ্রে যে কোণটা তৈরি করে তার মান কত? তাহলে বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের মান কত? তাহলে দেখো, 4টা সমকোণের সাথে সমান। তাহলে আমি কি লিখতে পারি? বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের মান কত? বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের মান কত? 4 সমকোণ। তাহলে কত পেলাম? বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের মান কত দিই? 4 সমকোণ। এইবার তুমি যদি বার করার চেষ্টা করো, কি বার করার চেষ্টা করছো? বৃত্তচাপ এবির দৈর্ঘ্য ডিভাইডেড বাই বৃত্তের পরিধি। তাহলে বৃত্তচাপ এবির দৈর্ঘ্য কত? আর একক, দেখো এখানে বলে দিয়েছি আমি, আর একক। আর সবাই জানো যে বৃত্তের পরিধি কত হয়? বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধি কত হয়? পরিধি কত হয়? 2 পাই আর। তাহলে এটা কত হয়ে যাবে? 2 পাই আর। তাহলে এটা এটা কেটে গেলে কত পড়ে থাকবে এখানে? 1/2 পাই। কত পড়ে থাকলো এখানে? 1/2 পাই। তাহলে 1/2 পাই এখানে পড়ে থাকবে। এইবার, এইবার কি দেখবে? এইবার ধরে নাও, আমরা যদি যে বৃত্তের দৈর্ঘ্যের, মানে কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত আর চাপের, মানে আমরা জ্যামিতিতে একটা জিনিস পড়েছি। কি জিনিস পড়েছি এখানে আমি নোট করে লিখছি। বলছে, জিনিসটা পড়েছি যে, মানে দেখো এটা বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি যতটা সম্ভব সোজা করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা হয়তো রিলেশনটা মুখস্থ করলে হয়ে যাবে, কিন্তু আমি রিলেশনটা কি করে আসে সেটা বলার চেষ্টা করছি। তাহলে বলছে জ্যামিতি থেকে আমরা কি পাই? বলছে যে কোনো বৃত্তের, বলছে যে কোনো বৃত্তের বিভিন্ন চাপের, বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন, মানে তুমি ভিন্ন ভিন্ন দ্বারা চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ গুলির অনুপাত, গুলির কি বলছে? অনুপাত। কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। কি বলছে? অনুপাত, আমি উপরটাই লিখছি, এখানে লিখছি। বলছে অনুপাত, বা এখানে লিখছি, সেই সব
চাপের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। মানে জিনিসটা কি দাঁড়ালো, ধরে নাও এইখানে তুমি আর ব্যাসার্ধের একটা চাপ নিয়ে কেটেছো, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, বলছে তুমি যদি আর একটা ব্যাসার্ধ নাও, এইখানে যে দৈর্ঘ্যটা নিয়েছো, এই যে দৈর্ঘ্যটা নিচ্ছ, এই পুরা দৈর্ঘ্যটা, এটা ধরে নাও তোমার R+2, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, তাহলে এইখানে তো আর একটা আলাদা কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এই দুটো কোণের অনুপাত যদি নাও, মানে এইখানে ধরে নাও সি নাও, তাহলে কি নিচ্ছ, এ ও সি ডিভাইডেড বাই যদি তুমি এ ও বি কে নাও, তাহলে বলছে কত হবে এটা, R+2/R। মানে এর অনুপাতটা সবসময় কি হবে, ধ্রুবক হবে, বা অনুপাতটা সবসময় সমান হবে, এই জিনিসটা বলতে চেষ্টা করছি। তাহলে আমরা এটার হেল্প নেব প্রমাণটা করার জন্য। তাহলে বলেছে কি, ধরে নাও, তাহলে এটা লিখতে পারি, তাহলে এ ও বি, দেখো এ ও বি মানে কত, 1 রেডিয়ান এসছে, এও বি মানে কত এসছে, এও বির পরিমাপ কত, এও বি। আর টোটাল যদি আমরা এই যে পুরো চার সমকোণটাকে নিয়ে নিই, তাহলে চার সমকোণের বৃত্তচাপের মানে চার সমকোণটা কি হয়ে যাবে, চার সমকোণটা কোন চাপের জন্য তৈরি হয়েছে, এই পুরো বড় চাপটার জন্য তৈরি হচ্ছে, মানে পুরো বৃত্তটার জন্য তৈরি হচ্ছে। তাহলে এটাকে যদি চার সমকোণ দিয়ে ভাগ করি, এই চার সমকোণ দিয়ে যদি ভাগ করি, তাহলে বৃত্তচাপ কার দৈর্ঘ্য হবে, এই কোণটা কার জন্য উৎপন্ন হয়েছে, এবির জন্য বৃত্তচাপ কার জন্য তৈরি হয়েছে, বৃত্তচাপ এবির জন্য তৈরি হয়েছে। আর নিচের কোণটা কার জন্য তৈরি হয়েছে, পুরো বৃত্তের পরিধিটার জন্য তৈরি হয়েছে, কার জন্য তৈরি হয়েছে, বৃত্তের পরিধির জন্য তৈরি হয়েছে। তাহলে বৃত্তচাপ এবির দৈর্ঘ্য কত, আর বৃত্তের পরিধির দৈর্ঘ্য কত, 2πr। তাহলে এটা কার সাথে সমান হচ্ছে, 1/2π এর সাথে সমান হচ্ছে। এটা মানে 1 রেডিয়ান বা বাই চার সমকোণটা, এটা সমান কত, 1 রেডিয়ান, 1 রেডিয়ান ডিভাইডেড বাই কত লিখছি আমি, চার সমকোণ। তাহলে 1 রেডিয়ান আর চার সমকোণটা কার সাথে সমান হলো, 1/2π এর সাথে সমান হয়ে গেল, 1/2π এর সাথে সমান হয়ে গেল। তাহলে দেখো এইখানে আমি কি বলতে পারি, আমি একটু ইরেজ করছি এখানটাকে। তাহলে কি বলতে পারি, দেখো এক সমকোণ 1 রেডিয়ান বাই চার সমকোণ সমান আমরা কি পেলাম, সমান পেলাম 1/2π, 1/2π। তাহলে এবার দেখো কত হবে, 1/2π যদি হয়, তাহলে দেখো 1 রেডিয়ান সমান কত হবে, এবার বজ্র গণন করো, তাহলে কত হবে, চার সমকোণ বাই কত হবে, 2π। তাহলে চার সমকোণ মানে কত, চার সমকোণ মানে, চার সমকোণ মানে কত, এইখানে যদি কেটে দাও তাহলে কত হয়ে যাবে, 2 সমকোণ। এখানে কত হয়ে যাবে, 2 সমকোণ। আর পাইটাকে যদি 1 রেডিয়ানের সাথে গুণ করো, তাহলে কত হয়ে যাবে, π রেডিয়ান। তাহলে আর দুই সমকোণের মান মানেই কত, 180 ডিগ্রি, এক সমকোণ মানে 90 ডিগ্রি, আর দুই সমকোণ মানে কত, 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে তুমি কি পেলে, একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল দেখো, যে তুমি পেলে যে π রেডিয়ান সমান কত পেয়ে গেলে, 180 ডিগ্রি, বা দুই সমকোণ। তাহলে আমাদের যে মেন জিনিসটা এলো, সেটাকে আমরা কি বলতে পারি, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, দেখো আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হলো যে π রেডিয়ান সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে দেখো এইটা রেডিয়ান আছে, আর একটা কি আছে, ডিগ্রি আছে। তাহলে এইটা আমার কার মধ্যে, বৃত্তীয় পদ্ধতি, পদ্ধতি
এবং কি হলো ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতি সাথে কি হয়ে গেল, এটা একটা সম্পর্ক ছিল। কি পেলাম, বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির সাথে আমরা কি পেলাম, একটা সম্পর্ক পেয়ে গেলাম। এইবার এই সম্পর্কটা সাহায্যে আমরা কি করব, মান বার করার চেষ্টা করব। এইবার পাই রেডিয়ান সমান যদি 180 ডিগ্রি হয়, তাহলে 1 রেডিয়ানের ভ্যালু কত, 1 রেডিয়ান এর বৃত্তীয় পদ্ধতিতে মান কত। পাই রেডিয়ানের এই ষষ্ঠিক পদ্ধতিতে মান কত, 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ানের ষষ্ঠিক পদ্ধতিতে, 1 রেডিয়ানের ষষ্ঠিক পদ্ধতিতে মান কত, পদ্ধতিতে মান কত, এটা আমরা জানবো। তাহলে দেখো, পাই রেডিয়ান সমান কত হচ্ছে আমার, 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত হবে, 180 ডিগ্রি বাই পাই। আর পায়ের ভ্যালু তোমরা কত জানো, পায়ের ভ্যালু কত হয়, অ্যাপ্রক্সিমেট ভ্যালু 22/7। তাহলে এখানে যদি তুমি 180 ডিগ্রি বাই 22/7 লিখো, তাহলে এই সাতটা উপরে চলে যাবে। তাহলে 180 ডিগ্রি ইন্টু 7/22, তাহলে কত হয়ে যাবে এখানে 11, আর এটা কত হয়ে যাবে 90। তাহলে টোটাল কত হবে, 630 ডিগ্রি বাই 11। এবার 630 ডিগ্রি বাই 11 এটাকে ভাগ করার চেষ্টা করো। এবার 630 কে যদি তুমি 11 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 5 11 55, তাই তো। এবার কত, কত পাচ্ছ তুমি এখান থেকে, 13, 8 5 13, 80। এবার কত হবে, 7 11 77। তাহলে এখানে কত বেঁচে থাকলো, 3 ডিগ্রি। 3 ডিগ্রি বেঁচে থাকলো তো। এবার ডিগ্রিটাকে তোমাকে কি করতে হবে, এই বেঁচে থাকা 3 ডিগ্রিটাকে তোমাকে মিনিটে নিয়ে যেতে হবে। তাহলে বেঁচে থাকা 3 ডিগ্রিটাকে যদি তুমি মিনিটে নিয়ে যাও, তাহলে এটাকে নিশ্চয়ই 60 মিনিট দিয়ে গুণ করতে হবে। 1 ডিগ্রি সমান 7 মিনিট, 3 ডিগ্রি সমান কত হবে, 180 মিনিট। এবার এই 180টাকে তুমি 11 দিয়ে ভাগ করো। ভাগ যদি করো, তাহলে 11 1 11, এখানে 7 পড়ে থাকবে, 6 11 কত হয়ে যাবে, 66। তাহলে কত, 4 মিনিট করে। এবার মিনিটটাকে তুমি কি করতে পারবে, তাহলে তোমার এখানে কত হলো 57 ডিগ্রি, এখানে কত হলো 16 মিনিট। এবার মিনিটটাকে তোমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, কারণ কি এখানে সেকেন্ড পড়ে আছে। আমরা সর্বোচ্চ লোয়েস্ট বৃত্তীয় পদ্ধতি থেকে কি ইউজ করি, সেকেন্ড ইউজ করি। তাহলে এটা কত হলো, তাহলে কত, 4 মিনিট পড়ে থাকলো, 4 মিনিটটাকে যদি সেকেন্ডে নিয়ে যাও, তাহলে এটাকে কত 60 সেকেন্ড দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হবে, 240 সেকেন্ড। এবার 240কে তুমি কি করো, ভাগ করো কত দিয়ে, 11 দিয়ে, তাহলে কত হবে, 11 2 গুণে 22। এটা কত হবে, 2 20, 11 কে 11, 9 90, 8 দশমিক দিয়ে একটা শূন্য পেলে, 8 11 88। আবার তোমার রিপিট হতে থাকবে, তাহলে 8 8 করে চলতে থাকবে। তাহলে এটা এত সেকেন্ড পেয়ে গেল। তাহলে 21.8 কি পেলে, সেকেন্ড পেলে। এটার অ্যাপ্রক্সিমেট যদি বেরোনো হয়, তাহলে কত হবে, আসন্ন মানে নিলে এটা 22 সেকেন্ড হয়ে যাবে। তাহলে 1 রেডিয়ান সমান তোমার কত এলো, 1 রেডিয়ান সমান কত এলো। দেখো এইখান থেকে তুমি কি পেয়েছো, 57 ডিগ্রি। এখান থেকে কত পেলে, 16 মিনিট। আর এখান থেকে কত পেলে, 22 সেকেন্ড। তাহলে এই যে তুমি জিনিসটাকে পেলে, এটাই তোমার হলো 1 রেডিয়ানের ষষ্ঠিক পদ্ধতিতে মান। তাহলে এই মানটা কত হলো, 1 রেডিয়ানের কার পদ্ধতিতে হলো, ষষ্ঠিক পদ্ধতিতে মান। কি হলো, 1 রেডিয়ানের ষষ্ঠিক পদ্ধতিতে মান। এইবার আমরা, ধরে নাও তোমাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে কি করে পরিবর্তন করবে, এইখান থেকে কিছু বা কোনো একটা ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে, সেটাকে তুমি রেডিয়ানে কি করে, মানে বৃত্তীয় পদ্ধতিতে কি করে নিয়ে যাবে, এই অঙ্কগুলো এখানে আছে। তো আমি আর ভিডিওটাকে মানে বেশি বড় করছি না, এতদূর পর্যন্ত তোমরা দেখো। নেক্সট আমরা পরের দিন ওই কিছু কিছু এই চ্যাপ্টারের অঙ্ক করবে, এবং
এই চ্যাপ্টার থেকে কোন কোন প্রবলেম গুলো আমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে, সেই মাধ্যমিক পরীক্ষায় যে যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো আমরা নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের দিন আমরা নেক্সট যে পোর্শনটা বাকি আছে সেই পোর্শনটা সম্পর্কে করব। থ্যাংক ইউ।